আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের মূলধন সংক্রান্ত যে সমস্ত লেনদেন রয়েছে ওই লেনদেনগুলি জাবেদা কীভাবে করা যায় তা আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। তো মূলধন সংক্রান্ত লেনদেনের জাবেদা করার সময় একটি বিষয় মনে রাখবো, সেটা হচ্ছে মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট হয় আর হ্রাস পেলে ডেবিট হয়, তাই না? কিন্তু একটি বিষয়, সেটা হচ্ছে মূলধন বৃদ্ধি পেয়েছে এই ধরনের লেনদেন বেশি, মূলধন হ্রাস পেয়েছে এই ধরনের লেনদেন খুব কম আছে, তবে কম। সেজন্য মূলধন বৃদ্ধি পেলে যে ক্রেডিট হয় এটা আমরা ভালো করে মনে রাখার চেষ্টা করব, আর মূলধন বাবদ যেটি নিয়ে আসবে সেটা ডেবিট হবে। তো যাই আমরা কিছু উদাহরণ লক্ষ্য করি। এই যে এখান থেকে নিয়মটি লিখি আর একবার, জাবেদায় মূলধন হিসাব ক্রেডিট হবে, আর সম্পত্তি মূলধন স্বরূপ যদি নিয়ে আসা হয় ওই সম্পত্তির নাম ডেবিট হবে। যেমন কোনো কিছু নিয়ে আসলে মূলধন ক্রেডিট হয়, আর ডেবিট কী হবে? যাহা নিয়ে আসবে তাহা ক্রেডিট। যদি নগদ টাকা নিয়ে আসে তাহলে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। যদি ব্যাংক জমা নিয়ে আসে তাহলে ব্যাংক হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। যদি পণ্য নিয়ে ব্যবসা শুরু করে তাহলে ক্রয় হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। যদি কোনো সম্পত্তি নিয়ে ব্যবসা শুরু করে ওই সম্পত্তির নাম ডেবিট, মূলধন ক্রেডিট। যেমন আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করা হলো, আসবাবপত্র হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। যন্ত্রপাতি আনা হলো মূলধন স্বরূপ, যন্ত্রপাতি ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। অফিস সরঞ্জাম আনা হয়েছে, অফিস সরঞ্জাম ডেবিট, মূলধন ক্রেডিট। আর এমন যদি হয় নগদ, ব্যাংক জমা, পণ্য, আসবাবপত্র চারটে জিনিস নিয়ে ব্যবসা শুরু করেছে, তখন কী হবে? নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, আর সব যোগ করে মূলধন হিসাব ক্রেডিট। এটা হচ্ছে মূলধন হিসাব আনা হলে এই প্রারম্ভিক জাবেদা করার নিয়ম। তো এবার আমরা একটা একটা করে লেনদেন দেখব। আমরা নিয়ম দেখলাম, এখন একটা একটা করে কিছু লেনদেন দেখব। আজকে আমি মূলত মূলধন সংক্রান্ত লেনদেনগুলি নিয়েই আলোচনা করব। তো যাই, এই যে প্রথম লেনদেন, জানুয়ারি 1 তারিখে জনাব সালমান নগদ 60,000 টাকা নিয়ে ব্যবসায় বিনিয়োগ, মূলধন স্বরূপ বিনিয়োগ করেছে। সহজ, তাই না? আমরা অনেকেই পারি। তো এটার জাবেদা কী হবে? তো জাবেদার ছক তো আমরা পারি, যে আমি একটু জাবেদার ছক আমি দ্রুত লিখে দিলাম। তারিখ, হিসাবের নাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট, এই তো জাবেদার ছক, তাই না? জাবেদার ছক আমরা সবাই পারি। তো এই ক্ষেত্রে নগদ টাকা মূলধন স্বরূপ নিয়ে ব্যবসা শুরু করা হলে দুইটা পক্ষ, একটা হচ্ছে নগদ টাকা আর একটা হচ্ছে মূলধন। তো নগদ টাকাও বৃদ্ধি পাবে, মূলধনও বৃদ্ধি পাবে এই 60,000 টাকা মূলধন বাবদ আনার ফলে। নগদ টাকা বৃদ্ধি পেলে নগদান হিসাবে সম্পদ, তাই না? সেই জন্য নগদান হিসাব ডেবিট হবে। আর মূলধন মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে আবার ক্রেডিট হয়, সেজন্য মূলধন হিসাব ক্রেডিট হবে। বিষয়টি আবারও বলছি, লক্ষ্য করি। নগদ টাকা ব্যবসায় বিনিয়োগ করা হলে নগদান হিসাব ডেবিট হবে, মূলধন হিসাব ক্রেডিট হবে। টাকা যেটা থাকবে সেটা টাকার ঘরে লিখব। আর ব্যাখ্যা যদি লিখতে চাই তাহলে লিখব নগদ টাকা মূলধন স্বরূপ আনয়ন করে ব্যবসা শুরু করেন। এইভাবে ব্যাখ্যা লিখতে পারি। ব্যাখ্যার বিষয়ে একটি কথা বলি। আমি একজন সরকারি কলেজের শিক্ষক, যখন আমি ক্লাসে পড়াই, গত দিনই আমার একাদশ শ্রেণীর একজন শিক্ষার্থী আমাকে জিজ্ঞেস করছিল যে স্যার ব্যাখ্যা লিখব না লিখব না। তো জাবেদায় যদি ব্যাখ্যা লিখতে না বলে তাহলে লিখব না। যদি বলে যে ব্যাখ্যা ছাড়া জাবেদা করো তাহলে ব্যাখ্যা লিখব না। আর যদি কিছু না বলে, শুধু বলে জাবেদা প্রস্তুত করেছো, সেক্ষেত্রে ব্যাখ্যা লেখাই উত্তম হবে এবং ব্যাখ্যা লিখতে হবে। আর যদি বলে জাবেদা করার সময় ব্যাখ্যা লেখার প্রয়োজন নাই তাহলে লিখব না। আর না বললে, মানে উল্লেখ না থাকলে লিখব। তো যাই আরেকটা লেনদেন দেখি। মূলধন সংক্রান্ত লেনদেন আমি অনেকগুলি আলোচনা করব, কিন্তু এক একটা এক এক রকমের, ভিন্ন ভিন্ন। লক্ষ্য করি এখানে আবার
একই জিনিস একটু আলাদা ভাষা ব্যবহার করে লিখেছি। মালিক তার ব্যক্তিগত আসবাবপত্র কারবারে সরবরাহ করেছে। কিছুক্ষণ আগে নগদ টাকা নিয়ে এসেছিল, এখানে আবার নিজের আসবাবপত্র কারবারে নিয়ে আসতেছে। তো এটার জন্য কি জাবেদা হবে? একটা পক্ষ আসবাবপত্র, আর একটা পক্ষ যেহেতু নিজের টাকা, সেই জন্য একটি মূলধন। নিজের টাকা ব্যবসায় নিয়ে আসলে সেটি মূলধন হিসেবে গণ্য হবে। তো জাবেদার ছক আবার অঙ্কন করি। তো এই ক্ষেত্রে তাহলে যেহেতু আসবাবপত্র নিয়ে আসতেছে, ব্যবসার আসবাবপত্র বাড়ছে, সেজন্য আসবাবপত্র হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। মালিক বাড়ি থেকে আসবাবপত্র ব্যবসায় নিয়ে এসেছে, দুইটা পক্ষ, একটা আসবাবপত্র বৃদ্ধি পাচ্ছে, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, আর একটা মালিক যেহেতু বাড়ি থেকে নিজের নিয়ে আসতেছে নিজের আসবাবপত্র, তাই মূলধন হিসাব ক্রেডিট হবে। টাকা লিখব, এই টাকাটা লিখব এবং ব্যাখ্যায় আমরা লিখতে পারি ব্যক্তিগত আসবাবপত্র মূলধন স্বরূপ আনয়ন করেন। আরও কয়েকটা উদাহরণ লক্ষ্য করি। আজকে আমি প্রথমেই বলেছি মূলধন সংক্রান্ত যত লেনদেন আছে সব আজ আলোচনা করব, তাই ক্লাসটি একটু লম্বা হতে পারে, ধৈর্য সহকারে দেখলে তোমরা অনেক কিছু শিখতে পারবে। এখানে কি বলেছে? মালিক তার ব্যক্তিগত অর্থ হতে অফিসের জন্য ভাড়া প্রদান করেন। 1 জানুয়ারি তারিখে মালিক তার ব্যক্তিগত অর্থ হতে কারবারের অফিসের ভাড়া প্রদান করেন। অর্থাৎ মালিক নিজের ব্যক্তিগত টাকা দিয়ে কারবারের অফিসের ভাড়া দিয়েছে। এখানে দুইটা পক্ষ, একটা হচ্ছে ভাড়া হিসাব যেটি খরচ, আর কি হচ্ছে এই ভাড়াটা ব্যবসা হতে প্রদান করেনি। কে প্রদান করেছে? মালিক প্রদান করেছে, নিজের টাকা, ব্যবসার টাকা না। মালিক নিজের টাকা ব্যবসার জন্য যদি খরচ করে সেটি মূলধন হিসেবে গণ্য হবে। তাহলে দুইটা পক্ষ, একটা হচ্ছে ভাড়া আর একটা হচ্ছে মূলধন। সেজন্য আমরা যখন জাবেদা করব তখন এই ভাড়া খরচ হিসাব ডেবিট হবে। ভাড়া খরচ ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, সেজন্য ভাড়া হিসাব ডেবিট করেছি। আর ওই যে আরেকটা পক্ষ বললাম মূলধন, বৃদ্ধি পেলে ক্রেডিট হবে মূলধন, সেজন্য মূলধন হিসাব ক্রেডিট হবে। অর্থাৎ মালিক ব্যবসার জন্য কোনো কিছু নিজের টাকা প্রদান করলেই মূলধন হিসাবে ক্রেডিটে লিখতে হবে। টাকা লিখব এই 15,000 টাকা, আর ব্যাখ্যায় লিখব ব্যবসায়ের অফিস ভাড়া মালিক ব্যক্তিগতভাবে প্রদান করেন। আরও কয়েকটা লেনদেন দেখি। এই যে মালিক ব্যক্তিগত সম্পত্তি 1,20,000 টাকায় বিক্রি করে 1 লক্ষ টাকা ব্যবসায় প্রদান করেন। এখানে কিন্তু দুইটা টাকা, এটা 1,20,000 আর একটা 80,000। কোনটা লিখবো তাই না? একটু ভালো করে লক্ষ্য করি। মালিক ব্যক্তিগত সম্পত্তি 1,20,000 টাকায় বিক্রি করে 80,000 টাকা ব্যবসায় নিয়ে আসেন। তাহলে এই 80,000 টাকা ব্যবসায় নিয়ে এসেছে এবং এই 80,000 টাকা নিয়ে আমরা জাবেদা করব। মালিক তার ব্যক্তিগত সম্পত্তি 1,20,000 টাকায় বিক্রি করেছে। সম্পূর্ণ টাকা তো ব্যবসায় নিয়ে আসে নাই, ব্যবসার সাথে সম্পর্ক যেটুকু ব্যবসায় নিয়ে এসেছে সেইটুকু 80,000 টাকা নিয়ে এসেছে। তাই এইটা নিয়ে আমরা জাবেদা করব। যত দামে বিক্রি করুক না কেন সেটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে ব্যবসায় নিয়ে এসেছে কত, 80,000 টাকা। এটা নিয়ে আমরা জাবেদা করব। এটা নিয়ে জাবেদা করব। নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো, এরকম জাবেদা। নগদ টাকা বৃদ্ধি পাবে, ব্যবসায় নগদ টাকা নিয়ে এসেছে, নগদান হিসাব ডেবিট। আর যেহেতু মালিক বাড়ির থেকে নিয়ে এসেছে সেই জন্য মূলধন হিসাব ক্রেডিট হবে। টাকা হবে 80,000, টাকা হবে 80,000 টাকা। আচ্ছা, আরেকটা লেনদেন দেখি। এই যে মালিক নগদ 30,000 টাকা এবং 10,000 টাকার পণ্য সামগ্রী নিয়ে ব্যবসা শুরু করেছে। মালিক নগদ নিয়ে এসেছে 30,000 টাকা আর পণ্য নিয়ে এসেছে এই 10,000 টাকা, দুইটা জিনিস নিয়ে এসেছে। তাহলে আমাদের এখানে কি জাবেদা করব? তো লক্ষ্য করি, প্রথমত যত টাকা নগদ নিয়ে এসেছে নগদান হিসাব ডেবিট হবে। নগদ যত টাকা নিয়ে এসেছে, আর পণ্য দ্রব্য যেটা নিয়ে এসেছে সেটার জন্য এই ক্রয় হিসাব ডেবিট হবে। কারণ পণ্য সামগ্রী নামে এখানে লেখা যাবে না,
পণ্য নামে কোনো হিসাব হয় না। আমি জাবেদা ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মে আলোচনা করেছি, তোমরা হয়তো দেখেছ। পণ্য নামে, চেক নামে কোনো হিসাব লিখতে হবে না। পণ্য থাকলে সেটি ক্রয় বলে গণ্য হবে। যেহেতু পণ্য নিয়ে এসেছে তাই ক্রয় হিসাব ডেবিট হবে। টাকা লিখব এই 30,000, তাই না, আর এই 10,000। এখন আমরা তো জানি ডেবিট ক্রেডিট দুই দিক সমান হবে জাবেদায়। তাহলে এই দুইটা যোগ করে এই ক্রেডিটের যে টাকাটা লিখবো ওইটাই হচ্ছে মূলধন, মূলধন হিসাব ক্রেডিট। অর্থাৎ মালিক নগদ টাকা যেটা নিয়ে এসেছে সেটাও মূলধন, মালিক পণ্য যেটা নিয়ে এসেছে সেটাও মূলধন। সেজন্য দুইটা যোগ করে মূলধন হিসাবে আমরা ক্রেডিট করেছি। ব্যাখ্যা লিখব নগদ এবং পুনরদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করেন। আরেকটা লেনদেন দেখি। আজকে মূলধন সংক্রান্ত যা আছে সব লিখব, সব। লক্ষ্য করি এইখানে আবার মালিক নগদ 30,000 টাকা এবং 60,000 টাকার ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করেছে। দুইটা জিনিস নিয়ে ব্যবসা শুরু করেছে, একটি নগদ টাকা আর একটি হচ্ছে ব্যাংক জমা। তাহলে জাবেদা কিভাবে করব? এই যে সেই পূর্বের মতো, নগদ যত টাকা নিয়ে এসেছে নগদান হিসাব ডেবিট হবে, ব্যাংক জমা যত টাকা নিয়ে এসেছে ব্যাংক হিসাব ডেবিট হবে। দুইটাই সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট। নগদে লিখব নগদের 30,000 টাকা, ব্যাংক জমায় লিখব ব্যাংক জমার 60,000 টাকা, আর এই দুইটা যোগ করে মূলধন হিসাব ক্রেডিট হবে। 30,000 আর 60,000 যোগ করে 90,000 টাকা। ব্যাখ্যা লিখব নগদ টাকা এবং ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করেন। অর্থাৎ যদি দুইটা সম্পদ নিয়ে ব্যবসা শুরু করেন, সম্পদ দুইটার নাম ডেবিট হবে, আর এই দুইটা যোগ করে মূলধন হিসাবে ক্রেডিট দিকে লিখব, কারণ মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। মালিকানা সত্ত্ব যেহেতু মূলধন, সেজন্য। দেখি আরও লেনদেন আছে কি না। এই যে আরেকটা লেনদেন আমি দেখাচ্ছি, লক্ষ্য করি। এইখানে কি করেছে, মালিক নগদ 60,000 টাকা এবং 20,000 টাকার অফিস সরঞ্জাম নিয়ে ব্যবসা শুরু করেছে। এই লেনদেনটি তোমরা সবাই ইনশাল্লাহ পারবে, হয়তো এতক্ষণ যে আলোচনা করেছি তার পরিপ্রেক্ষিতে। তারপরেও আমি দেখিয়ে দিচ্ছি। জাবেদার ছক অঙ্কন করি। তো জাবেদার ছক অঙ্কন করে কী কী নিয়ে ব্যবসা শুরু করেছে? নগদ এবং অফিস সরঞ্জাম। সেজন্য নগদ যত টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে নগদান হিসাব ডেবিট হবে, অফিস সরঞ্জাম যত টাকার অফিস সরঞ্জাম হিসাব ডেবিট হবে। ওই দুটো ডেবিট, 60,000 টাকা নগদ, অফিস সরঞ্জাম 20,000 টাকা। আর এই দুইটা যোগ করে ক্রেডিটে, মূলধন হিসাব ক্রেডিটে লিখব এই দুইটা যোগ করে 80,000 টাকা। ব্যাখ্যায় লিখব নগদ এবং অফিস সরঞ্জাম নিয়ে মূলধন স্বরূপ হিসেবে ব্যবসা শুরু করেছে। আরেকটা লেনদেন দেখি আমরা। এখানে বলেছে নগদ 30,000 টাকা এবং 6,000 টাকার আইন বই নিয়ে ব্যবসা শুরু করেছে। আমরা যখন সেবামূলক প্রতিষ্ঠানের অঙ্ক করি তখন এই ধরনের লেনদেন থাকে, যে আইন বই নিয়ে ব্যবসা শুরু করেছে, তাই না? এরকম লেনদেন কিন্তু থাকে। তাহলে নগদ আর আইন বই নিয়ে যদি ব্যবসা শুরু করে একজন, বিশেষ করে উকালতি ব্যবসা করার সময়, তাহলে কি জাবেদা হবে? তো লক্ষ্য করি, জাবেদার ছক অঙ্কন করি। নগদ যত টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে সেই পূর্বের মতো নগদান হিসাব ডেবিট, আইন বই যত টাকার আইন বই হিসাব ডেবিট বা পাঠ্যপুস্তক হিসাব ডেবিট দিতে পারি। আইন বই লিখলাম, সমস্যা নেই। নগদান হিসাবে ডেবিটে লিখবো নগদের টাকা, আইন বইয়ে লিখবো আইন বইয়ের টাকা। আর এই দুটো যোগ করে ক্রেডিটে হবে, নাম লিখবো মূলধন হিসাব ক্রেডিট। এই দুটো যোগ করে নগদান হিসাব ডেবিট, নগদের টাকা, আইন বই ডেবিট, আইন বই যত টাকা নিয়ে এসেছি, কারণ আইন বই সম্পদ। এখানে আইনের জন্য যে বই, সেই বই কিন্তু যারা উকালতি, বিশেষ করে বিশেষ ব্যবসা প্রতিষ্ঠান আছে, তাদের এই উকিলদের আইন বই কিন্তু দীর্ঘদিন ব্যবহার করে এবং যথেষ্ট দামি বই আইন বই। সেজন্য আইন বই সম্পদ, আইন বই হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট দুটো যোগ করে ব্যাখ্যায় লিখব যে নগদ এবং আইন বই মূলধন স্বরূপ নিয়ে ব্যবসা শুরু করেন।
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি বিষয় বলি, আমি লিখে একটু দ্রুত দেখাচ্ছি সময় সেভ করার জন্য। শখও আমি দ্রুত দেখাচ্ছি অঙ্কন করে সময় সেভ করার জন্য, তা নাহলে অনেক সময় লাগবে। পরের লেনদেনটি লক্ষ্য করি। এখানে বলছে মিস্টার রাজের জানুয়ারি 1 তারিখের উদ্বৃত্ত নগদ ছিল 30,000 আর দেনাদার ছিল 20,000। এই দুটো উদ্বৃত্ত ছিল। এই দুটো দিয়ে আমরা জাবেদা করব কীভাবে, তাই না? তো এটার জন্য আমরা জাবেদা করব, নগদ কত ছিল 30,000 টাকা, এর জন্য নগদান হিসাব ডেবিট। দেনাদার কত ছিল 20,000 টাকা, এর জন্য দেনাদার হিসাব ডেবিট। টাকা লিখব নগদে 30,000, দেনাদারে 20,000। এই দুটো যোগ করে মূলধন হিসাব ক্রেডিট হবে, দুটো যোগ করে এই 50,000 টাকা। ব্যাখ্যা লিখব যে মূলধন স্বরূপ আনা হলো, এই বিশেষ করে প্রারম্ভিক মূলধন স্বরূপ এই লিপিবদ্ধ করা হলো, এইগুলি এইভাবে ব্যাখ্যা লিখতে পারি। আরেকটা লেনদেন লক্ষ্য করি। জানুয়ারি 1 তারিখে নগদ এত টাকা যন্ত্রপাতি নিয়ে ব্যবসা শুরু করে। এটা তোমরা পারবে, তারপরেও আমি একটু দ্রুত দেখাচ্ছি এবার সময় সেভ করার জন্য। নগদ যত টাকা নিয়ে এসছে নগদান হিসাব ডেবিট, যন্ত্রপাতি যত টাকা নিয়ে এসছে যন্ত্রপাতি হিসাব ডেবিট। টাকা লিখব 20,000 আর 60,000, এই দুটো যোগ করে মূলধন হিসাব ক্রেডিট। একই লেনদেন বিভিন্নভাবে আমি দেখাচ্ছি, তো সেজন্য একটু দ্রুত দেখাচ্ছি সময় সেভ করার জন্য, কারণ এগুলি তোমরা পারবে এখন। এবার 10 নম্বর লেনদেনটি লক্ষ্য করি। এইখানে বলেছে নগদ 80,000 এবং 10% প্রদেয় নোটে স্বাক্ষর করে ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন। তো প্রদেয় নোট হচ্ছে দায়, অর্থাৎ এক কথায় এখানে নগদ আর ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছে। একটা নোটে স্বাক্ষর করে ঋণটা নিয়ে এসেছে, ওইটা নোটটার নাম প্রদেয় নোট। তাহলে নগদ আর ঋণ নিয়ে যদি ব্যবসা শুরু করে, তো এটা একটু ভালো করে বুঝতে হবে। আগে জাবেদার ছক অঙ্কন করি। নগদ আর ঋণ নিয়ে যদি ব্যবসা শুরু করে, ঋণটাও কিন্তু নগদ টাকা, আবার নগদটাও নগদ টাকা। তার নগদ টাকা কিন্তু ব্যবসার যে প্রথম দিনে তার নগদ টাকা হচ্ছে 80 আর 30, 1,10,000 টাকা নগদ হচ্ছে। বিষয়টা আবারও বলছি, নগদ এই 80,000 টাকাও নগদ, যেটা ঋণ নিয়ে এসছে এটাও নগদ। তো দুটাই নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, তাই আমরা নগদান হিসাব ডেবিট করব। এই দুটো যোগ করে 1,10,000 টাকা। আর প্রদেয় নোট ক্রেডিট করব কত টাকা, এই 30,000 টাকা ক্রেডিটে লিখব। আর এইটা থেকে এটা বাদ দিয়ে মূলধন হিসাব ক্রেডিট হবে, ওই 80,000 টাকাও লিখতে পারি। আরেকবার বলছি বিষয়টা, নগদান হিসাব ডেবিট হবে নগদের টাকা ঋণের টাকা দুটো যোগ করে, কেননা ঋণ নিয়ে এসছে সেটাও নগদ, আবার নগদ টাকা নিয়ে এসছে যেটা সেটাও নগদ। দুই নগদে একসাথে যোগ করে নগদান হিসাবে লিখতে হবে। আর ঋণ হিসাব বলে বা প্রদেয় নোট বলে ক্রেডিট দিকে লিখব প্রদেয় নোটের টাকা, আর মূলধন হিসাব বলে লিখব ওই যে নগদ টাকা, সেটাই হচ্ছে মূলধন। ঋণটা কিন্তু মূলধন না, প্রদেয় নোট এর মাধ্যমে যে ঋণ নিয়ে এসছে এটা মূলধন হিসাবে গণ্য হবে না। ব্যাখ্যায় লিখব নগদ এবং প্রদেয় নোট বা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছে। আরেকটা লেনদেন লক্ষ্য করি। 1 জানুয়ারি তারিখে মিস্টার রাজ নগদ 40,000 টাকা, বন্ধুর নিকট থেকে 30,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছে। একই এই পূর্বের লেনদেনের মতো সেম। ওইখানে বলেছিল প্রদেয় নোটের মাধ্যমে ঋণ নিয়ে এসছে, আর এখানে বলা হয়েছে বন্ধুর নিকট থেকে সরাসরি ঋণ নিয়ে এসছে। এখানেও কিন্তু নগদ এবং এই 30,000 টাকা ঋণ দুইটাই নগদের সাথে যোগ হবে জাবেদা যখন করব। তো লক্ষ্য করি, জাবেদার ছক অঙ্কন করি। এই যে নগদ কত টাকা নিয়ে এসছে, নগদান হিসাব ডেবিট। আমরা কি খালি 40,000 টাকা এখানে লিখব? না, 40,000 টাকা লিখব না। এই 40,000 টাকাও নগদ, ঋণ নিয়ে এসছে যেটা সেটাও নগদ। তা এই দুটো যোগ করে 70,000 টাকা নগদান হিসাবে লিখব। আর ঋণ যে নিয়ে এসছে, ঋণ বৃদ্ধি পেয়েছে, ঋণটা দায়, বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, সেজন্য ঋণ হিসাব ক্রেডিট এই 30,000 টাকা। আর মূলধন হিসাব ক্রেডিট, নগদ যেটা নিয়ে এসেছিল সেটা মূলধন হিসাবে ক্রেডিটে বসবে। ব্যাখ্যা লিখব নগদ এবং ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি। মিস্টার রাজ নগদ 60,000 টাকা, ব্যাংক জমাতিরিক্ত এবং ব্যাংক জমাতিরিক্ত 20,000 টাকা উদ্বৃত্ত নিয়ে ব্যবসা শুরু করে। মানে
ব্যবসার শুরুতে তার নগদ জমা ছিল কত, 60,000, আর ব্যাংক পাবে এর কাছ থেকে 20,000। ব্যাংক জমাতিরিক্ত মানে ব্যাংক পাবে আমাদের কাছে, এটা অনেকটা ঋণের মতো। এইটা নিয়ে কি জাবেদা করব? এখন লক্ষ্য করি, এই যে জাবেদার ছক অঙ্কন করলাম, নগদান হিসাব ডেবিট, এখানে নগদের টাকাটাই হবে, এই 60,000 টাকায় হবে। ব্যাংক জমাতিরিক্ত ক্রেডিট, ব্যাংক জমাতিরিক্ত টাকা লিখবো, নগদে লিখবো 60,000, ব্যাংক জমাতিরিক্ত টাকা লিখবো এই 20,000 ক্রেডিটে। এখানে কিন্তু একটু ভালো করে লক্ষ্য করি, নগদ আর ব্যাংক জমাতিরিক্ত নিয়ে যদি ব্যবসা শুরু করে উদ্বৃত্ত নিয়ে, সেই ক্ষেত্রে কিন্তু নগদের সাথে এটা যোগ হবে না, কারণ এটা উদ্বৃত্ত বলেছে, খতিয়ানের উদ্বৃত্ত, পূর্ব বছরের হিসাব থেকে এসেছে। সেজন্য আমরা কি করব, নগদান হিসাবে ডেবিটে নগদ যত টাকা লেখা আছে ওইটাই লিখব। ব্যাংক জমাতিরিক্ত যেহেতু দায়, সেজন্য ক্রেডিট দিকে বসবে, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, তাই ব্যাংক জমাতিরিক্ত হিসাব বলে ব্যাংক জমাতিরিক্ত যত টাকা আছে তত টাকায় লিখব। আর এইটা থেকে এটা বাদ দিয়ে মূলধন হিসাব হবে, মূলধন হিসাব ক্রেডিট, এটা থেকে এটা বাদ দিয়ে 40,000 টাকা। আর একবার বলছি বিষয়টা, অনেকের এটি কঠিন মনে হতে পারে। এখানে নগদ যত টাকা নিয়ে এসেছে নগদান হিসাবে লিখব, ব্যাংক জমাতিরিক্ত যত টাকা নিয়ে এসেছে ব্যাংক জমাতিরিক্ত দায় বৃদ্ধি পেলে ক্রেডিট দিকে লিখব। আর মূলধন হিসাব ক্রেডিট হবে, দুইটার পার্থক্য। কারণ বছরের প্রথমে সম্পদ ছিল 60,000, দায় 20,000, তো মূলধন কত, দুইটার বিয়োগফল 40,000। ব্যাখ্যায় লিখব, নগদ এবং ব্যাংক জমাতিরিক্ত নিয়ে ব্যবসা শুরু করেন উদ্বৃত্ত নিয়ে। তো আজকে ক্লাসটি একটু লম্বা হচ্ছে, অনেক শিক্ষার্থীরা হয়তো বোরিং লাগতে পারে, কিন্তু উপায় নাই, কারণ আজকে আমি মূলধন সংক্রান্ত সব লেনদেনগুলি আলোচনা করব, যাতে মূলধন নিয়ে আর কোনো প্রবলেম না হয়। তো একটু ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলেই অনেক কিছু শিখতে পারবে। লক্ষ্য করি, জনাব রাজ নগদ 30,000 টাকা, প্রাপ্য বিল 8,000 টাকা এবং প্রদেয় বিল 3,000 টাকার উদ্বৃত্ত নিয়ে হিসাব বর্ষ শুরু করে। এটা আনকমন আইটেম, ভালো করে লক্ষ্য করি। নগদ নিয়ে এসছে, নগদ উদ্বৃত্ত ছিল কত, 30,000, প্রাপ্য বিলের উদ্বৃত্ত কত ছিল, 8,000, আর প্রদেয় বিলের উদ্বৃত্ত কত ছিল, 3,000। তিনটা উদ্বৃত্ত নিয়ে ব্যবসা শুরু করেছে। এখানে আমাদের জাবেদা করার সময় দেখতে হবে সম্পদ কটার, দায় কটার। যদি উদ্বৃত্ত নিয়ে ব্যবসা শুরু করে তাহলে সম্পদ যতটা থাকবে সম্পদগুলো ডেবিট হবে, যেমন নগদ টাকা সম্পদ, নগদান হিসাব ডেবিট, প্রাপ্য বিল সম্পদ, প্রাপ্য বিল হিসাব ডেবিট, প্রদেয় বিল দায় আর প্রদেয় বিল হিসাব ক্রেডিট। নগদে লিখবো নগদের টাকা, প্রাপ্য বিলে লিখবো প্রাপ্য বিলের টাকা, আর প্রদেয় বিল হিসাব ক্রেডিট, প্রদেয় বিলের টাকা ক্রেডিটে লিখব। আমি আরেকবার বলছি, লক্ষ্য করি, উদ্বৃত্ত নিয়ে যদি ব্যবসা শুরু করে দেখতে হবে কয়টা উদ্বৃত্ত, 1, 2, 3টা। তিনটার মধ্যে দুইটা সম্পদ, একটা দায়। যে দুইটা সম্পদ, নগদান হিসাবে একটা আর প্রাপ্য হিসাবে একটা, এই দুইটা সম্পদ, তাই ডেবিট দিকে টাকা লিখব। আর যেটা দায়, দায়ের টাকা ক্রেডিট দিকে লিখব। এবার আমরা জানি জাবেদের দুই দিক সমান হয়, এই দুইটা যোগ করে 38,000, সেখান থেকে 3,000 বাদ দিলে কত থাকে, 35,000, সম্ভবত 35,000 টাকা। মূলধন হিসাবে 35,000 টাকা লিখব। আরেকটা লেনদেন লক্ষ্য করি, জনাব রাজ 30,000 টাকা নগদ এবং 10% বিনিয়োগ 60,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। বিনিয়োগ মানে সঞ্চয়পত্র হতে পারে, ও অন্যান্য হতে পারে। 10% বিনিয়োগ নিয়ে ব্যবসা শুরু করেছে, তাই না? তো এইখানে কী কী নিয়ে ব্যবসা শুরু করেছে, নগদ আর বিনিয়োগ দুইটাই কিন্তু সম্পদ। বিষয়টি আবার বলছি, লক্ষ্য করি, নগদ আর বিনিয়োগ নিয়ে ব্যবসা শুরু করেছে, দোনোটাই কিন্তু সম্পদ। সম্পদ দুইটার নাম ডেবিট হবে আর মূলধন হিসাব ক্রেডিট হবে। লক্ষ্য করি, জাবেদা ছক অঙ্কন করি। এই যে নগদান হিসাব ডেবিট 30,000 টাকা হবে, আর বিনিয়োগ হিসাব ডেবিট এই 60,000 টাকা হবে। নগদান হিসাব ডেবিট 30,000 টাকা, বিনিয়োগ সম্পদ বিনিয়োগ হিসাবেও ডেবিট 60,000 টাকা। নগদান এবং সম্পদ দুইটাই যেহেতু সম্পদ, তাই দুইটা ডেবিট হবে। আর এই দুইটা যোগ করে ক্রেডিট দিকে টাকা বসবে মূলধন নামে। কারণ বছরের প্রথম তারিখে মালিক বাড়ি থেকে যে টাকাটা নিয়ে আসবে সেগুলি মূলধন হিসেবে গণ্য হয়।
যেহেতু দুইটাই সম্পদ, তা সম্পদ দুইটা যোগ করে মূলধন হিসেবে আমরা ক্রেডিটে লিখব। কারণ এই 30,000 টাকাও মালিকের নিজের, বিনিয়োগটাও মালিকের নিজের যেটুকু সেটুকু মূলধনে লিখতে হবে। মূলধন মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। আরেকটা লেনদেন লক্ষ্য করি। জনাব জিশান মোট 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে, যার 40% নগদে, 30% পণ্যদ্রব্য, অবশিষ্ট 30% আসবাবপত্র। একটি আনকমন আইটেম, ভালো করে লক্ষ্য করি। জনাব জিশানের মোট সম্পদ ছিল 1 লক্ষ, 40% 40,000 টাকা নগদ নিয়ে এসেছে, 1,30% 30,000 টাকা পণ্যদ্রব্য নিয়ে এসেছে, 1 লক্ষর আরও 30% 30,000 টাকার আসবাবপত্র নিয়ে এসেছে, 40, 30, 30 এ সব যোগ করে 100% হচ্ছে। তাহলে 3টা সম্পদ নিয়ে এখানে ব্যবসা শুরু করেছে। কি কি? নগদ, পণ্যদ্রব্য এবং আসবাবপত্র। তো জাবেদা কীভাবে করব? ছক অঙ্কন করি। প্রথমত নগদ যত টাকা নিয়ে এসেছে নগদান হিসাব ডেবিট করব। পণ্যদ্রব্যের জন্য কি হবে মনে আছে? কিছুক্ষণ আগে কিন্তু বলেছি, পণ্যদ্রব্যের জন্য ক্রয় হিসাব ডেবিট হবে, আসবাবপত্রের জন্য আসবাবপত্র ডেবিট হবে। অর্থাৎ মালিক 3টা জিনিস নিয়ে ব্যবসা শুরু করেছে। নগদ, যার জন্য হবে নগদান হিসাব, পণ্যদ্রব্য, যার জন্য লিখব ক্রয় হিসাব, আর আসবাবপত্র। 3টা নিয়ে ব্যবসা শুরু করেছে, সেজন্য 3টাই ডেবিট হয়েছে। এবার টাকা কিভাবে লিখব, তাই না? টাকা লিখব এই 1,40% হিসেব করে 40,000 টাকা হয়, নগদে লিখব। তার আগে মূলধন ক্রেডিট এই 1 লক্ষ টাকা আমরা লিখে নিতে পারি। 40,000 টাকা লিখলাম। পণ্যদ্রব্য 30% 1 লক্ষ টাকার, 30% 30,000 টাকা হবে, এখানে লিখব। আবার অবশিষ্ট আসবাবপত্র 30% 1 লক্ষ টাকা, 30,000 টাকার আসবাবপত্রের পাশে লিখব। সব যোগ করে এই 1 লক্ষ টাকা হবে। বিষয়টি আরেকবার বলছি, টোটাল অংশটা মূলধনে বসবে। এই টোটাল যে 1 লক্ষ, এর 40% নগদে লিখব, 30% ক্রয়ে লিখব, আর বাকি 30% আসবাবপত্রে লিখব। এখানে বলা আছে এই 3টা যোগ করেও কিন্তু 1 লক্ষর সাথে মিলে যাবে। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি। জনাব নিশানের ব্যবসার উদ্বৃত্ত ছিল নিম্নরূপ। এই যে কি কি উদ্বৃত্ত ছিল? নগদ, ব্যাংক জমা, প্রাপ্য হিসাব এবং প্রদেয় হিসাব। 4টা উদ্বৃত্ত আছে, 4টা। নগদ, ব্যাংক জমা, প্রাপ্য হিসাব এবং প্রদেয় হিসাব। তো আমরা যখন এই উদ্বৃত্ত নিয়ে জাবেদা করব, এই ধরনের জাবেদাকে প্রারম্ভিক জাবেদা বলে। তো এইখানে দেখতে হবে কয়টা সম্পদ আছে এবং কয়টা দায় আছে। সম্পদ হচ্ছে নগদ, ব্যাংক জমা এবং প্রাপ্য বিল, 3টা সম্পদ। ওই 3টা সম্পদ আমরা ডেবিট দিকে লিখব, কারণ সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। তাই লিখব নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট। নগদান হিসাব ডেবিটে লিখব 30,000 টাকা, ব্যাংক হিসাব ডেবিটে লিখব ব্যাংকের টাকা। প্রাপ্য হিসাব ডেবিট মানে দেনাদার ডেবিট আর কি, প্রাপ্য হিসাবের আর এক নাম দেনাদার, এই 20,000 টাকা। আমি আরও একবার বলছি, লক্ষ্য করি। নগদান হিসাবে ডেবিটে লিখব নগদের টাকা, এই 30,000 টাকা। ব্যাংক হিসাবে ডেবিটে লিখব ব্যাংকের টাকা। প্রাপ্য হিসাবে ডেবিটে লিখব প্রাপ্য হিসাবে যত টাকা দেয়া আছে। আর প্রদেয় হিসাবটা কিন্তু দায়, তাই প্রদেয় হিসাব ডেবিট হবে না, প্রদেয় হিসাব ক্রেডিট দিকে লিখব। প্রদেয় হিসাব কিন্তু দায়, সেজন্য প্রদেয় হিসাব ক্রেডিট হবে। টাকা হবে 10,000, তাই না? টাকা হবে 10,000। এখন আমরা জানি যে এই জাবেদার 2 দিক সমান হয়। তাহলে 2 দিক সমান করতে হলে এখানে কত টাকা দেয়া লাগবে? এগুলো যোগ করে এটা বিয়োগ করব। 30 আর 40, 70 আর 2 90 থেকে 80, 10,000 বিয়োগ করলে বাম দিক যোগ করে 90,000 হচ্ছে, সেখানে 10,000 বিয়োগ করলে 80,000 হয়। এই 80,000 মূলধন হিসাবে লিখব, মূলধন হিসাব ক্রেডিট। অর্থাৎ
সম্পদগুলো যোগ করে দায়টা বিয়োগ করে মূলধন হবে। আরেকটা লেনদেন লক্ষ্য করি। জনাব সালমান ব্যক্তিগত প্রাইজ বন্ড 10,000 টাকা ভাঙিয়ে ব্যবসায় জন্য ব্যয় করেন। জনাব সালমান কি করেছে? প্রাইজ বন্ড ভাঙিয়ে, নিজের ব্যক্তিগত প্রাইজ বন্ড ভাঙিয়ে ব্যবসায় নিয়ে এসেছে। তার মানে কি ব্যবসায় নগদ টাকা নিয়ে এসেছে, এই ধরনের জাবেদা হবে। প্রাইজ বন্ডটা নিয়ে আসে নাই। প্রাইজ বন্ড ভাঙিয়ে মানে কি প্রাইজ বন্ডটা বিক্রি করে যে নগদ টাকা পেয়েছে সেটা ব্যবসায় নিয়ে এসেছে। তার জন্য আমরা কি জাবেদা করব? ওই নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে, এই জাবেদা করব। নগদান হিসাব ডেবিট এবং এই মূলধন হিসাব ক্রেডিট 10,000 10,000। ব্যাখ্যায় লিখব প্রাইজ বন্ড ভাঙিয়ে ব্যবসায় প্রদান করেন। বিষয়টি আরেকবার বলছি, লক্ষ্য করি। ব্যক্তিগত প্রাইজ বন্ড বিক্রি করে সেই যে টাকা পেয়েছে সেটা ব্যবসায় দিয়েছে, তাই মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট। আর নগদ টাকা যেহেতু নিয়ে এসছে তাই নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। পরের লেনদেনটি লক্ষ্য করি। মূলধনের স্বল্পতার কারণে মালিক স্ত্রীর গহনা বিক্রি করে 60,000 টাকা এই ব্যবসায় বিনিয়োগ করে। নিজের স্ত্রীর গহনা বিক্রি করে ব্যবসায় দিয়েছে, তাই না? ব্যবসার প্রতি কত মহব্বত, সবার প্রতি মহব্বত আছে। আবার স্ত্রীকে পরে নিশ্চয়ই কিনে দিবে, তাই না? তো যাই হোক, স্ত্রীর গয়না 60,000 টাকায় বিক্রি করে সেই টাকা ব্যবসায় বিনিয়োগ করেছে। তার মানে কি নগদ টাকা ব্যবসায় বিনিয়োগ করেছে, ওই রকম জাবেদা হবে। এখানে গয়না নামে কোনো জাবেদায় আসবে না, তবে ব্যাখ্যায় গয়না লিখতে পারি। লক্ষ্য করি, জাবেদা শর্ত আগে অঙ্কন করি। মালিক যদি কোনো কিছু বিক্রি করে ব্যবসাতে নিয়ে আসে তাহলে নগদ টাকা ব্যবসায় নিয়ে এসেছে, এরকম জাবেদা করব। তাই এই 60,000 টাকা নগদ নিয়ে এসেছে, সেই হিসাবে নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। টাকা হবে 60,000 টাকা। এখন তোমাদের মনে হতে পারে যে গহনা বিক্রি করলো, গহনা বিক্রির জন্য এখানে লিখবো না জাবেদায়? না, গহনা তো ব্যক্তিগত গহনা বিক্রি করেছে, সেই গহনার নাম এখানে আসবে না জাবেদায়, কোনো পক্ষে আসবে না। আমরা গয়না বিক্রি করুক আর যাই বিক্রি করুক না কেন, ব্যবসায় এসেছে নগদ টাকা, ব্যবসার সাথে সম্পর্ক, ব্যবসাতে কি এসেছে সেটা। যেহেতু নগদ টাকা এসেছে, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। হ্যাঁ, ব্যাখ্যায় আমরা লিখতে পারি এইভাবে যে স্ত্রীর গহনা বিক্রি করে মূলধন স্বরূপ আনয়ন করেন, এটা লিখতে পারি। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি। কারবারের কর্মচারীর বেতন মালিক নিজ তহবিল থেকে প্রদান করেন। কারবারের একজন কর্মচারী আছে, তার বেতন ব্যবসা থেকে প্রদান করেনি, মালিক বাড়ির থেকে টাকা নিয়ে এসে সেই টাকা দিয়েছে কর্মচারীর বেতনের জন্য। তার মানে কি মালিক যেহেতু নিজের টাকা ব্যবসার জন্য খরচ করেছে, তাহলে এটি মূলধন। এখানে দুইটা পক্ষ, একটা হচ্ছে বেতন আর একটা পক্ষ হচ্ছে মূলধন। সেজন্য আমরা কি জাবেদা করব? এই যে বেতন হিসাব ডেবিট 10,000 টাকা এবং মূলধন হিসাব ক্রেডিট 10,000 টাকা। আমি একটু দ্রুত দেখালাম সময় সেভ করার জন্য, কারণ ক্লাসটি লম্বা হয়ে যাচ্ছে। বেতন হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। মালিক যেহেতু ব্যক্তিগত টাকা হতে বেতন দিয়েছে, তাই মূলধন হিসাবে ক্রেডিট দিকে লিখতে হবে। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি। মালিক বলেছে মালিক নগদ 30,000 টাকা এবং ব্যক্তিগত মোটরসাইকেল 80,000 টাকায় বিক্রি করে এর 60,000 টাকা কারবারে প্রদান করেন। তাহলে এইখানে কিন্তু তিনটা টাকা, একটা হচ্ছে 30,000, আরেকটা হচ্ছে মোটরসাইকেল বিক্রি করেছে 80,000 টাকা, আরেকটা হচ্ছে এই 80,000 টাকার মধ্যে 60,000 টাকা কারবারে নিয়ে এসেছে। তাহলে আমরা জাবেদা করব কিভাবে? জাবেদা শর্ত আগে অঙ্কন করি। এখানে একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে নগদ যে টাকা 30,000 টাকা নিয়ে এসেছে সেটা নগদ, আবার মোটরসাইকেল বিক্রি করে যে টাকাটা ব্যবসায় নিয়ে এসেছে সেটাও কিন্তু নগদ। সেই জন্য এই 30 আর এই 60, এই দুইটা নিয়ে জাবেদা করব নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এই 30 আর এই 60 90,000 টাকা।
এখন তোমাদের মনে হতে পারে এই ৮০,০০০ টাকা আসবে না কেন? কারণটি হচ্ছে ৮০,০০০ টাকার কাছে কি বলেছে লক্ষ্য করি, ব্যক্তিগত মোটরসাইকেল ৮০,০০০ টাকায় বিক্রি করেছে, বিক্রি করে কারবারে নিয়ে এসেছে ৬০,০০০ টাকা। কারবারে যেটা নিয়ে এসেছে সেটা জাবেদায় লিখতে হবে। কত টাকায় বিক্রি করলো ওটা ফ্যাক্টর না, লিখতে হবে কারবারে যেটি নিয়ে এসেছে। তো কারবারে দুইটা টাকা নিয়ে এসেছে, একটা হচ্ছে নগদ আর একটা হচ্ছে মোটরসাইকেল বিক্রি করে ৬০,০০০ টাকা, এটাও নগদ। দুই নগদ যোগ করে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট হবে। তবে ব্যাখ্যায় লিখতে পারি যে নগদ এবং ব্যক্তিগত মোটরসাইকেল বিক্রি করে ব্যবসায় প্রদান করেন, এইভাবে লিখতে পারি। শেষ ভালো যার সব ভালো তার, তাই না? শেষ পর্যন্ত আমরা শিখতে পেরেছি আশা করি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনা। আমি একটি একটি করে বিষয় নিয়ে জাবেদা আলোচনা করার চেষ্টা করব, একই জাতীয়, যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো। তো আজকে এই পর্যন্ত। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।